ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন দীর্ঘদিন এবং একসময় নাগরিক আন্দোলনের যখন তিনি সরকারের বাইরে ছিলেন বা অভ্যুত্থান পর্যন্ত নাগরিক আন্দোলনের সামনের সারি মানুষ। স্বাগত আপনাকে। ভিন্নতা যতটাই থাকুক এখানে আসলে ফিল করি আমি জাস্ট আগের মানুষটাই। না, নিঃসন্দেহে সাউন্ডস গুড। আমি একটু যেভাবে শুরুটা করতে চাই যে জুলাই আগস্টের অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, একটা আলোচনা করিডোরের মধ্যে আছে। নানা মহল থেকে আমরা শুনেছি যে ইনিশিয়ালি আপনার নামটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আলোচিত হয়েছিল। আমার সাথে যারা আপনার ওই সময় ডিসাইড করছিল কে কি হবে, তবে আপনাকে খুলে বলি, যেমন 5 তারিখ রাতে, যখন গভীর রাতে, রাত 1টার সময় 5 তারিখ, যখন বঙ্গভবন থেকে আমি নাহিদ, আসিফ, তারপরে মাহফুজ, ওদের সাথে যখন আমার কার্জন হলে দেখা হয়, তারা যখন জিজ্ঞেস করছিল, আমি তখন ভেবেছিলাম স্যার হবে না, কারণ স্যার সবসময় না করতো। আমি তখন বলেছিলাম সালেউদ্দিন স্যারের কথা বলেছিলাম, ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারের কথা বলেছিলাম। আর যখন অন্য একটা পক্ষ থেকে যখন আমার সাথে আলাপ করা হয়েছে 6 তারিখ সকালবেলা, তারা বলেছিল যে মানে ইউনূস স্যার ছাড়া আর কে কে হতে পারে, তাদের যে প্রপোজাল যে ছিল বা ইয়ে ছিল অপশন হিসাবে, সেখানেও আমার নাম আসে নাই। কোথার থেকে আসলো আমি কিছুই বুঝলাম না। ওকে, সম্পূর্ণ গুজব, সম্পূর্ণ। একদিন সকালবেলা শুনি 1000 কোটি টাকার মালিক হয়েছে, 3বার অলরেডি আমি আমেরিকা পালিয়ে চলে গেছি, মানে উইথ মাই ফ্যামিলি। আর বোধহয় নিউ ইয়র্কে বোধহয় প্রায় 10-12টা বাড়ি কিনে ফেলেছি অলরেডি। যার যা মুখে আসে, আর মিনিমাম একটু কমন সেন্স নাই। আর মানুষের মধ্যেও না কেন জানি একটা গুজব প্রেম জন্ম নিয়েছে, একটা সম্পূর্ণ মানে অবাস্তব ভিত্তিহীন জিনিসও। আচ্ছা, এটা হয়েছে নাকি এরকম একটা ইয়ে চলে আসছে, আমি এটা সাইকোলজিক্যাল কারণ। ওকে, আপনি ক্লিয়ার করেছেন যে আপনি আপনার নাম কোনো অবস্থাতেই আসেনি এবং আমরা আপনার কথাই বিশ্বাস করতে চাই, যেহেতু ইস্যুটা আপনার সঙ্গে সম্পর্কিত। আরেকটা পারসেপশন আছে, সেটা হচ্ছে যে আপনি শুরু থেকেই অত্যন্ত প্রভাবশালী। যা কিছু ভালো হয়েছে কিংবা যা কিছু খারাপ হয়েছে তার দায়ভার অনেকটাই আপনার উপরে বর্তায়, যে আপনার উপরে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা লাইমলাইটে আছে তাদের উপরে আন্দোলন চলাকালীন সময় কোনো দিন নাহিদ, আসিফ, মাহফুজ তাদের সাথে আমার কথা হয়নি। আক্তার আমার ছাত্র, আক্তারের সাথে আমার সবসময় যোগাযোগ আছে, কিন্তু অভ্যুত্থানকালীন সময় আক্তার নিজেও অত অ্যাক্টিভ। আমি অভ্যুত্থানোত্তর পরিস্থিতির কথা বলছি। সরকারটা হচ্ছে ধরেন আমাদের যদি 20 জন উপদেষ্টা থাকে, অন্তত 10 জন আছে যাদের নাম আমি বলিই নাই, এবং তারা কার রেফারেন্স হয়েছে আমি অনেক পরে জেনেছি। সো এটা সম্পূর্ণ মিথ্যা। এবং আমি যখন নাম প্রপোজ করছিলাম, যেমন ধরেন একটা নাম বলি আপনাকে, যেমন ধরেন বললাম সালেউদ্দিন আহমেদ স্যারের নাম বললাম, তখন সাথে সাথে বললো হ্যাঁ স্যার ওনার নাম তো আমাদের লিস্টে আছে, ওনার নাম অনেকেই বলেছে। যেমন ধরেন তৌহিদ হোসেন ভাইয়ের নাম বললাম যে পররাষ্ট্র কাকে নেওয়া যায়, বলে স্যার তারা আমরা একটু খোঁজ নিয়ে দেখি, এরকম। আবার যে 2 জন লোকের নাম বলেছেন, নাম বলছি না এখানে, তখন তারা বলেছে না ওনারা তো আমার সাথে আন্দোলনে ছিল না, ওনাদেরকে স্যার নেওয়া যাবে না। আবার আরেকটা জনের নাম বলেছিলাম যে খুব বিখ্যাত সিভিল সোসাইটিটা, বলছে আচ্ছা স্যার দেখি। সো কোনো কিচ্ছু জানি না, ফলে এটা ভুল। আরেকটা কথা হচ্ছে ইউনূস স্যারের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। ইউনূস স্যার যেদিন দেশে আসেন, যেমন ধরেন উনি তো দেশে ছিলেন না, উনি অনেক কিছু সম্পর্কে অবহিত ছিলেন না, তো উনি পরে যেসব ডাইরেক্টিভ দিয়েছেন জাতির সামনে বা বাইরে গিয়ে, সেগুলো অনেকেই মনে করেন যে এগুলো আসলে আপনি ইনফ্লুয়েন্স করেছেন বা আপনার দ্বারা ইনফ্লুয়েন্স, মানে আপনাকে ফার্স্ট বাইরে আপনার সামাজিক ব্যবসা সম্মেলনে যাওয়া, সেখানে আপনি যদি এই উপদেষ্টা মণ্ডলীর পুরুষ সদস্য বলেন, একমাত্র আমি ছিলাম। ফলে স্বাভাবিকভাবে স্যারের সাথে আমার 20 বছরের ঘনিষ্ঠতা। স্যার যখন দেশে আসলো 8 তারিখ আমি যখন বাসায় ফিরছি এয়ারপোর্ট থেকে, তখন স্যার আমাকে ফোনে ওনার বাসায় ডাকিয়ে নিলেন। সেখানে স্যারের বাসায়, গুলশানের বাসায়, ওই বাসায় জীবনে প্রথম গেছি, কিন্তু তখন সেখানে শত টিভি ক্যামেরা ছিল, তারা প্রত্যেকে দেখেছে আমি ঢুকছি। এবং আমার স্ত্রী আমাকে পরে বলল যে প্রায় 40 মিনিট যাবত স্ক্রল গিয়েছে ডক্টর ইউনূসের সাথে ডক্টর আসিফ নজরুলের একান্ত বৈঠক। এটা দেখে সবার ধারণা হয়েছে সব কিছু বোধহয় স্যার আমাকে কথা বলে নিচ্ছে। প্রথম দিকে যখন স্যারের সাথে সবার ইন্টিমেসি হয় নাই, সেই সময় স্যার কিছু ইনফরমেশনের জন্য আমার উপর বেশি ডিপেন্ড করতে, এটা সত্যি। বাট এই অবস্থা দ্রুত কেটে যায়। এই 1-2 মাস পরে স্যারের সাথে আপনার এই রেজওয়ানা, আদিলুর রহমান, শুভ্রু ভাই, আর 2-1 সপ্তাহ পরে ছাত্র নেতাদের সাথে এমন সম্পর্ক গড়ে ওঠে, এরপরে এটার বলা যাবে না। আপনি যদি বলেন ইনিশিয়াল প্রথম কয়েক সপ্তাহে স্যার ইনফরমেশনের জন্য আমার সাথে বেশি যোগাযোগ করতো কিনা, হ্যাঁ এটা সত্যি, কিন্তু এখন একদম ইকুয়াল, একদম আপনাকে খুব কনফিডেন্টলি বলতে পারে, এবং এটা আমার জন্য খুব স্বস্তিকর। নাকি আপনি ওই যে যাদের নাম নিলেন বা আরও 2-4 জনের সঙ্গে তাদের কাছ থেকে খানিকটা পিছিয়ে পড়েছেন? না, পিছিয়ে পড়ার এখানে ব্যাপার না, আমরা টিম ওয়ার্ক হিসেবে কাজ করি, এবং
ডেলিভারেটলি কিছু কিছু ক্ষেত্রে আমি নিজেকে সম্পূর্ণ উইথড্র করেছি। কারণ হয়েছে কি, মনে হচ্ছিল সব জায়গায় খালি আমি। যেমন ধরেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে মিটিংগুলো হয়েছে, সেই মিটিংগুলোতে আমাদের আদিল ভাই যখন দায়িত্ব নিল, উনি আমাকে কোনো কিছু করতে বললাম না, আমি করতে বললে আমি বলতাম ভাই আপনি প্লিজ আমাকে রাইখেন না। সবাই মনে করছে সব কিছু আমি কেন, তো আমি ওখান থেকে সম্পূর্ণ উইথড্র করেছিলাম। তারপর ধরেন আমাদের যে প্রেস কনফারেন্স হয়, সেখানে আমি পারতপক্ষে, আপনি দেখবেন আমি যাই না, খুব জটিল আইনগত ব্যাপার থাকলে আমি যাই। কারণ আমার কাছে মনে হয়েছে এটা তো এত বড় কর্মযজ্ঞ, এখানে অনেক ইকুয়ালি এবং আমার চেয়ে যোগ্য মানুষরা আছে, সবাই মিলে কাজ করুক। আমার মন্ত্রণালয়ের কাজই এত বড় যে এটা করেই তো আমি কুল পাই না, অন্য জায়গায় আমার হাত দেওয়ার দরকার কি, প্রশ্নই আসে না। প্রথম দিকে ইনফরমেশন গ্যাপ ছিল, কিছু কিছু ক্ষেত্রে কথা বলতে হতো, কিছু কিছু ক্ষেত্রে আপনার একটু বেশি ভূমিকা রাখতে হতো, বাট এটা 1-2 মাস পর আর নাই। এবং আই এম ভেরি হ্যাপি যে আমাকে প্রধানত আমার মন্ত্রণালয়ের কাজই করতে হয়। আপনি কতটা ভারতপন্থী, কতটা ভারত বিদ্বেষী? আশ্চর্য ব্যাপার হচ্ছে কি জানেন, আপনার মনে আছে জিল্লুর নাইট শেখ হাসিনা পতনের পর একটা পুরা পাকিস্তানপন্থী লোক হিসেবে অভিহিত, মিথ্যাভাবে অভিহিত 15 বছর যাবৎ, 15 দিনের মধ্যে সে ভারতের দালাল হয়ে গেল। আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি। জামিল সাহেব যখন আপনি শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন, সেদিন 24 ঘন্টা প্রচারণা চললো আমি ভারতের দালাল। তারপরে তাজুল যখন আন্তর্জাতিক অপরাধ আদালতে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেল, 24 ঘন্টা প্রচারণা চললো আমি পাকিস্তানের দালাল। তা আমি কি বলবো আর বলেন ভাই, ভেরি ক্লিয়ারলি বলি, আমি বাংলাদেশের দালাল। আমি বাংলাদেশের স্বার্থের ঊর্ধ্বে পৃথিবীর কোনো দেশ আমার কাছে কখনোই স্থান পায় নাই। এখন সমস্যা হয়েছে কি, আগে আমার ফেসবুক ছিল, আমি যাই, আমাকে কেউ অ্যাটাক করার আগে 50 বার চিন্তা করতো যে আমার তো অ্যাক্সেস আছে, আমি বলবো জিনিসটা। এবং আপনার মনে আছে জিলু, আপনি বলেন আপনার প্রোগ্রামে 8 মাস পরে আসছি, কিন্তু আপনার প্রোগ্রামে তো আমি প্রতি মাসে একবার আসতাম, অনেক বেশি প্রেজেন্স ছিল। যেহেতু আমার অনেক কাজের চাপ আছে, যেহেতু আমার গোপনীয়তার শর্ত আছে, এই সমস্ত কারণে আমি এখন ইচ্ছা মতো বলতে পারি না। এই চান্সে যে আমি বলছি, যখন আপনার কথা বলবেন না, আপনি নিজে বলছেন না, আমি বলি আমি সাংবাদিক সম্মেলন, ধরেন সাংবাদিক সম্মেলন করছি, সেখানে আমি আগে কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি, প্রায়ই আমি আসি। কিন্তু ধরেন আমারে বললো ভারতের দালাল, আমারে বললো 10,000 কোটি টাকা, এখন সব কিছু তো সীমা থাকে। ধরেন জিল্লুর, আপনাকে একজন বলল যে জিল্লুর আপনি আসলে চোর, ওটা আপনার উত্তরে দিতে ইচ্ছা করবে না, সব কিছু তো সীমা আছে। এখন আমি এমন একটা জায়গায় চলে যাই, এটা আপনি উত্তর দিবেন কি? মানে আমার যদি প্রশ্ন করে কেউ, ধরেন আমি বেরোলাম, আমার বললো ভাই আপনি না আমেরিকা চলে গেছেন শুনলাম, আমি এটা কি উত্তর দিব? আমি ফোনটা কেটে দিব। তা আমি জবাবদিহিতা তো অন্য জিনিস, জবাবদিহিতা অন্য জিনিস। আপনি যে এই গালাগালি, এই মিথ্যাচার, এইসব অশ্লীল অশ্রাব্য জিনিসের উত্তর তো দেওয়া যায় না। এখন আমি একটা প্রোগ্রাম বলছি না, আমার কেউ যদি বলে ভাই আমরা লোক মুখে শুনতে পেলাম আপনার নাকি আসলে 3টা চোখ, আমি কি উত্তর দিব? বা আমাকে কেউ যদি বলে, ধরেন একটা মানুষকে আমি বললাম, একটা সম্মানিত মানুষকে বললাম ভাই আপনার মা নাকি অত্যন্ত চরিত্রহীন ছিল, সেখানে উত্তর দিবে, সে তো থাপ্পড় মারবে। তো এটা তো জবাবদিহিতা না, গালির উত্তর দেওয়া তো জবাবদিহিতা না। আপনি বলছেন এখন মানুষ কথা বলতে ভয় পায়, এখন ট্রল বা আওয়ামী লীগের সময় যেরকম ট্যাগ করে দেওয়া হতো বিএনপি জামাত, এখন হয়তো ভারতের দালাল, ফ্যাসিস্টের দোসর, এগুলো বলে, এবং অশালীন অশ্লীল ওই একই প্রক্রিয়া। বিপক্ষে শক্তি হচ্ছে জনগণ, জনগণের একটা অংশ আর একটা অংশকে কথা বলতে দেয় না, যারা বেশি এবং যেই জনগণের যেই অংশেই কাজটা করছে, তারা বেসিক্যালি সরকারের আপনাদের সমালোচনা করলে বেশি করছে। হ্যাঁ, আমাদের সমালোচনা করছে না, আপনাদের সমালোচনা করলে এই কাজগুলো বেশি করছে, আমাদের সমালোচনা, সরকারের সমালোচনা।